একদিন শহরের কোলাহলপূর্ণ মোড়ে একটি মেয়ে এসে দাঁড়ালো। তার প্রস্তাব ছিল অদ্ভুত। 1 মাসের জন্য তুমি আমার স্বামী হবে, প্রতিদিন 25,000 টাকা দেব। কেন এই অস্বাভাবিক চুক্তি? কোন গভীর রহস্য লুকিয়ে আছে এর পেছনে? আর রাস্তার পাশে ছোট খাবারের দোকান চালানো রবির পরিচয় কি সত্যি শুধু ওই পর্যন্ত সীমাবদ্ধ, নাকি তার জীবনে এমন এক সত্য আছে যা পুরো শহরের চোখ ধাঁধিয়ে দিতে পারে? তৈরি থাকুন, কারণ এই গল্পে যখন পরিচয়ের মুখোশ খুলে যায় তখন শুধু আসল মানুষটাই টিকে থাকে। গল্প শুরু করার আগে যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায় তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আপনি কোন শহর থেকে আমাদের ভিডিও দেখছেন তা মন্তব্যে জানাতে ভুলবেন না। আপনার একটি ছোট প্রতিক্রিয়া আমাদের আরও ভালো গল্প আনতে উৎসাহ দেয়। তো চলুন শুরু করি এই বিশেষ গল্প। একদিন সকালের ভিড় সবেমাত্র কমতে শুরু করেছে, আর দুপুরের অলসতা তখনও জেকে বসেনি। গলির মুখে একটি ছাই রঙের গাড়ি ধীরে ধীরে এসে থামল। না খুব দামি, না খুব সাধারণ, তবে কাচের আড়াল ভেতরে বসা মানুষটির চেহারা ঢেকে রেখেছিল। গাড়ির দরজা খুলল আর নামল এক তরুণী। লম্বা ঘন চুল পরিপাটি করে বাঁধা, গায়ে ফুলের হালকা প্রিন্টের কুর্তি, চোখে এক গভীর আত্মবিশ্বাস যা কেবল সৌন্দর্যের নয়, এক জিদি সিদ্ধান্তের প্রতিচ্ছবি। সে সরাসরি রবির ছোট্ট খাবারের দোকানের কাছে এলো, যেন সে আগে থেকেই জানত কোথায় আসতে হবে। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর শান্ত কণ্ঠে বলল, 2 প্লেট ছোলা কুলচা আর আপনাকে। রবি হালকা হেসে প্লেট সাজালো, পেঁয়াজের রিং রাখল, লেবু চেপে দিল, আর গাছের নিচে রাখা ছোট্ট স্টুলের দিকে ইঙ্গিত করল, বসুন, কথা হবে, স্বাদও পাবেন, দুটোই গরম গরম। মেয়েটি প্লেট তুলে নিল, এক কণা খেল, আর কোনো দ্বিধা না করে সরাসরি রবির চোখে তাকিয়ে বলল, আপনাকে আমি 1 মাসের জন্য আমার স্বামী বানাতে চাই, এর জন্য টাকাও পাবেন, চিন্তা করবেন না। সময় যেন একবারে থমকে গেল। চারপাশের কোলাহল হঠাৎ করে কয়েক কদম দূরে সরে দাঁড়ালো। রবি হেসে যেন বিষয়টা হালকা করতে চাইল। দেখুন বোন, মশকরা করতে গিয়ে নুন বেশি হয়ে গেলে খাবার তেতো হয়ে যায়, আর সম্পর্কে মশকরা বেশি হলে বিশ্বাস তেতো হয়ে যায়। আমি মশকরা করছি না। সে আরেক কণা খেল, মুখে কোনো লজ্জা নেই, শুধু দৃঢ়তা। আমার কিছু বাধ্যবাধকতা আছে। 1 মাস, প্রতিদিন 25,000 টাকা, কোনো প্রশ্ন নেই, কোনো শর্ত নেই, শুধু আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে আসতে হবে, আমার পরিবারের মধ্যে থাকতে হবে, আর যেমন আছেন ঠিক তেমনই থাকতে হবে। রবি বলল, যেমন আছি? হ্যাঁ, যেমন আছেন তেমনই, শুধু 1 মাসের জন্য আমার স্বামী হয়ে থাকবেন। রবি প্রথমবারের মতো তাকে গভীরভাবে লক্ষ্য করল। সৌন্দর্যের আড়ালে যেন এমন এক বোঝার ছায়া যা চোখে মাপা যায় না, শুধু তার শ্বাসের থরথরানি থেকে পাওয়া যায়। আমার নাম রবি, সে ধীরে বলল। তোমার? দিশা, সে সংক্ষেপে জানালো। আর হ্যাঁ, যে উত্তর দেবেন খাওয়ার পর দেবেন, যাতে স্বাদ নষ্ট না হয়। দিশার এক মুহূর্তের জন্য চোখ ছলছল করে উঠল, যেন ভেঙে পড়া আকাশের মতো, কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজেকে সামলে নিল। কারণ আমার দুনিয়ায় কোনো সম্পর্কের দাম বিশ্বাসে নয়, হিসেবেই ঠিক হয়, আর আমাকে সেই হিসেবে 1 মাসে শূন্য করতে হবে। সব বলবো, তবে এখন নয়, আপাতত যেন আমার দরকার সময়, আপনার সম্মান থাকবে স্থায়ী। রবির ভেতরে কোথাও একটি পুরনো প্রশ্ন জেগে উঠল। যারা এখনই সত্য বলে না, তাদের কাছেই সবচেয়ে বড় সত্য থাকে। ঠিক আছে, সে বলল, কিন্তু আমারও একটা শর্ত আছে। তুমি কখনো মিথ্যা বলবে না, না আমার সম্পর্কে, না তোমার সম্পর্কে। যদি বলো, ধরে নেবে আমি চলে যাচ্ছি। কখনো না, সে সঙ্গে সঙ্গে বলল। আমি মিথ্যে বলবো না, শুধু কিছু সত্য পরে বলবো। শহরের ঘড়িতে তখন দুপুর 2টো। রবি তার খাবারের দোকান গোছাতে লাগলো, কিন্তু আজ তার হাতের ছন্দ আলাদা ছিল, যেন কোনো দীর্ঘ পথে প্রথম পা ফেলছে। দিশা গাড়ির পেছনের দরজা খুলল, কিন্তু রবি মাথা নেড়ে সামনের সিট বেছে নিল। একসঙ্গে চলতে হলে একসঙ্গেই বসব। দিশা বিনা তর্কে হাসল, যেমন আপনার ইচ্ছে। গাড়ি চলল, পথে ফেরিওয়ালার হাঁক, বেঁচে থাকার কোলাহল, স্কুল ছুটির ভিড়, সব কিছুর ভেতর রবি একটা ব্যাপার লক্ষ্য করল। গাড়ির পিছু নিয়েছে 2টো মোটরসাইকেল, চালকরা হেলমেট পরা, না খুব কাছে না খুব দূরে, যেন ট্রাফিকের ভিড়ে মিশে থাকা 2টি ছায়া। সেই কিছু বলল না, শুধু আয়নায় একবার, তারপর আবার দেখল। দিশার দৃষ্টি সোজা সামনে, সেও কিছু বলল না। দিশার বাড়ি শহরের পুরনো অভিজাত এলাকায়, উঁচু লোহার গ্রিল, ভেতরে নিম আর অশোক গাছ, পরিষ্কার পরিচ্ছন্ন বাগান, আর এক বারান্দা, যেখানে গাড়ি দাঁড়াতেই 3-4 জন গৃহকর্মী ছুটে এলো। ভেতরে ঢুকতেই হল ঘরের ঠান্ডা সাদা মার্বেল আর দেওয়ালে টাঙানো বড় বড় ফ্রেম যেন একসঙ্গে বলে উঠল, এই বাড়ি শুধু একটি পরিবারের নয়, এক ইতিহাসেরও।
যেখানে কে বড় কি বড় নয়, সিঁড়ি থেকে ভেসে এলো এক ধারালো গলা। সুন্দর করে পরা বেনারসি শাড়ি, মূর্তর মালা, কপালে টিপ। এ কে? মা, এই রবি, আমার স্বামী, 1 মাসের জন্য। হলের বাতাস যেন একবারে ঠান্ডা হয়ে গেল। 2-3 জন আত্মীয়, যারা হয়তো নিচে চা খাচ্ছিল, সবাই একসঙ্গে তাকালো। কেউ চাপা হেসে ফেলল, কেউ তাচ্ছিল্যে দৃষ্টিতে হাতল ধরল, কেউ ফোনের স্ক্রিনে আঙুল থামালো। 1 মাসের জন্য? কণ্ঠে ঠান্ডা বিদ্রুপ। হয়তো নতুন ফ্যাশনে এসেছে অস্থায়ী সম্পর্ক। রবি চুপচাপ দুহাত জোর করল। নমস্কার আন্টি। আন্টি নয়, মিসেস রাই বলবে। আর হ্যাঁ, জুতো বাইরে খুলে রাখবে। বাইরের ধুলোবালি ঘরে আনবে না। আমাদের বাড়িতে সবকিছুই নজরে রাখা হয়। হ্যাঁ, স্বাভাবিকভাবে বলল রবি। পল্টন চকে শহুরে স্বাদ নামে ছোট খাবারের দোকান চালাই, ছোলা কুলচা বিক্রি করি। হলের ভেতর আবারও সেই খিলখিল ধ্বনি বেজে উঠল। এইবার হাসির পাড়া এলো। কেউ ধীরে বলল, দিশা তো বলতো সাধারণ ছেলে, আমরা ভেবেছিলাম অন্তত কোনো ডিগ্রি থাকবে। এটা তো একেবারে রাস্তার খাবার বিক্রেতা। আর একটা গলা ফিসফিস করে উঠল, ছি, এখন নিশ্চিত তেল আর মশলার গন্ধ ভরে গেছে। দিশার ঠোঁট চেপে ধরল। মা, আমরা কথা বলে নিয়েছি, আমার বিয়ে হয়ে গেছে, বাকি কথা পরে হবে। সে রবির দিকে তাকালো। চলো তোমাকে ঘরটা দেখাই। ওপরের ঘরটা পরিষ্কার, বড়, কিন্তু প্রাণহীন ছিল, যেন কোনো হোটেলের সুইট যেখানে স্মৃতিগুলো এখনো বাক্স থেকে বের হয়নি। আলমারি দেখাতে দেখাতে দিশা বলল, তোমার কাপড় যা আছে শুধু তাই, কোনো বদল নয়, এটাই আমার শর্ত। আমাদের না তোমাদের? রবি নরম গলায় সংশোধন করল। দিশার মুখে প্রথমবার এক সত্যিকারের হাসি ফুটল। হ্যাঁ, আমাদের। সন্ধে নামতেই বাড়ি নিজের সুরে গুনগুন শুরু করল। আত্মীয়দের আসা যাওয়া, ফিস ফাঁস, দড়ির মতো জটলা। চুপচাপ ডাইনিং হলে ডিনার সাজানো হলো। বড় বড় বাটিতে স্যালাড, স্যুপ আর প্লেটের ধারে চকচকে রূপার কাঁটা চামচ। সবাই বসে পড়ল। দিশা রবির পাশে বসল। মিসেস রায় টেবিলের মাথায়, যেন খাবারের সঙ্গে সঙ্গে টিপ্পনিও পরিবেশন করছেন। প্রথম প্রশ্ন হলো, তাহলে রবি, দিন কেমন কাটে আপনার? সকালে খাবারের দোকান, দুপুরে খাবারের দোকান, সন্ধ্যায় খাবারের দোকান, রাতে তো স্বপ্নেও খাবারের দোকান। রবি নুনদানি তুলে সুপে 1 চিমটি নুন দিয়ে বলল, স্বপ্ন খাওয়ার জন্য নয়, খাওয়ানোর জন্য হয়। আমাদের কাজ মানুষকে অন্তত কিছুক্ষণের জন্য হলেও ক্ষুধা থেকে আশা দিতে পারে। আর আশা বড় বড় ঘরে রূপার থেকেও বেশি ঝলমলে। 2-3টে মুখে অস্বস্তি ছড়িয়ে পড়ল। সব ঠিক আছে, তবে এখানে আদব কায়দা শিখতে হবে। চামচ এভাবে ধরা হয় না। কাকার মেয়ে ফিসফিস করে উঠল, কাপড়ের রংটা বাজারি মনে হচ্ছে। কেউ আবার চাপা হাসল। পরদিন সকালে রবি প্রথমে রান্নাঘরে গেল এবং কুককে জিজ্ঞেস করল, জলখাবারে কি আছে? কুক ঠান্ডা চোখে তাকে ওপর থেকে নিচে দেখল। আপনি বাইরে খেয়ে নেবেন। রবি হেসে বলল, ঠিক আছে, আজ সকালের জন্য আমি রান্না করব। কুক ঠোঁট বাঁকিয়ে হাসল। এখানে রাঁধুনির সম্মান তার কাজে, পদবিতে নয়। অর্ধেক ঘন্টায় খাবার তৈরি হলো। পুরো বাড়িতে অন্যরকম গন্ধ ছড়িয়ে পড়ল। না চাকচিক্যময়, না ভারী, একেবারে ঘরোয়া। মিসেস রায় প্লেটে 1 কণা নিলেন, কিছু বলতে চাইলেন, কিন্তু জিভ ভালো শব্দটাকে ঠোঁটে আনতে দিল না। যে রবির কাপড় নিয়ে ঠাট্টা করেছিল, সে অনিচ্ছা সত্ত্বেও বলে ফেলল, স্বাদ ভালো। রবি শুধু মাথা নত করল, ধন্যবাদ। বাড়ির ভেতর তিরস্কার কম হয়নি, তবে স্বরে একটু ক্লান্তি এসে পড়ল। হয়তো রবি প্রতিটি আঘাতে শুধু হ্যাঁ ঠিক আছে বলে মলম দিত, আর হামলাকারীদের মনে হলো এখানে তরবারি চালিয়ে কোনো রক্ত বের করা যাবে না। এক সন্ধ্যায় মিসেস রায় দিশাকে বললেন, দেখো, আমরা তোমাকে আটকাচ্ছি না, কিন্তু এই পরীক্ষার একটা সীমা থাকা উচিত। আর হ্যাঁ, আগামী সপ্তাহে শর্মা গ্রুপের পার্টি আছে, তোমাদের একসঙ্গে যেতে হবে। পরিচয়ের দুনিয়ায় সম্পর্ক শুধু বাঁচানোই হয় না, দেখানোও হয়। পার্টি শব্দটা শুনে দিশার মুখে এক মুহূর্তের জন্য কঠোরতা ফুটে উঠল। সে তা চেপে রাখল। ঠিক আছে মা। রবি মাথা নেড়ে বলল, যেখানে তুমি যাবে আমিও যাব, চিন্তা নেই। সেই রাতে ঘরের হালকা হলুদ আলোয় দিশা বারান্দায় দাঁড়ালো। শহরের কোলাহল দূরে, হাওয়ায় চাপা ফুলের গন্ধ। রবি, সে আস্তে বলল, কখনো কখনো মনে হয় আমরা দুজনেই একে অপরের কাছে সত্য লুকোচ্ছি। আমি আমার বাধ্যবাধকতা, তুমি তোমার পরিচয়। হয়তো কিছু সত্য শুধু সময় এলে খোলে, যখন তাদের ওজন বহন করার শক্তি আসে। রবি বারান্দার রেলিংয়ে আঙুল বলাতে বলাতে বলল, তোমার মনে হয় আমি পরিচয় লুকোচ্ছি? সে হাসল না। কখনো কখনো আমাদের নিজেদের তৈরি ঘড়ির কাঁটা মেনে চলতে হয়। আর যে মানুষ সকাল থেকে সন্ধে গরম তাওয়ার সামনে দাঁড়িয়ে থাকে, তার পরিচয় অন্তত আমার কাছে এটাই, যে সে কাউকে খালি পেটে ফেরায় না। দিশা মাথা নেড়ে বলল, আর আমার বাধ্যবাধকতা, যতটা পারি তোমাকে বলবো। 1 মাসের পথ অনেক লম্বা। পার্টির দিন যতই এগোলো, বাড়িতে ততই তৎপরতা বাড়ল। ড্রাইভারদের ফোন,
ফুলের অর্ডার, গাউন ফিটিং, স্যুট প্রেস আর অতিথি তালিকার ফিসফিসানি রাজনীতি। দিশা রবিকে জিজ্ঞেস করল, তুমি কি পরবে? রবি হেসে কালো প্যান্ট আর হালকা নীল শার্ট বের করল। যা আছে তাই। মনে আছে আমাদের শর্ত? হ্যাঁ আমাদের, দিশা আসতে বলল। পার্টির সন্ধ্যা এলো। বাড়ির বাইরে লম্বা কালো গাড়ির ড্রাইভারদের খোলা দরজা, ভেতরে বসার ঘরে ঝাড়বাতির আলো, মৃদু স্যাক্সোফোনের সুর আর মানুষের হাতে ঝলমলে গ্লাস। দিশা পরেছিল হালকা সোনালি রঙের শাড়ি, তাতে সে অনন্য সুন্দর লাগছিল। তবে তার সৌন্দর্যের সবচেয়ে বড় দিক ছিল সে কাউকে নিচে নামিয়ে নয়, সবাইকে সমান জায়গায় এনে উজ্জ্বল করছিল। রবি নিজের সাদামাটা নীল শার্ট আর কালো প্যান্টে একেবারেই আলাদাভাবে এসে দাঁড়ালো। দিশার পিছন থেকে ডাক এলো, ও এটাই তোমার স্বামী? টেম্পোরারি রাইট? হাসির এক ঢেউ উঠল। হাই মিস্টার ছোলা কুলচা। কেউ হাত বাড়িয়ে ঠাট্টা করল। আজ রাতের মেনুতে কিছু স্পেশাল আছে নাকি? রবি হাত জোড় করল। আজ রাতের মেনুতে শুধু একটাই জিনিস আছে, আপনার আতিথেয়তা। আর তার স্বাদ ভালো হলে তবেই সব হালকা লাগে। জনতার ভিড়ে মিসেস রায় কোথাও যেন দাঁড়িয়েছিলেন। তিনি চোখ দিয়ে যেন মাপছিলেন। ঠিক তখনই হলঘরের অপর প্রান্তে অস্থিরতা শুরু হলো। গেটের পাশে হোটেলের স্টাফদের সারি অন্যভাবে দাঁড়ালো, যেন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আসার সময় হয়েছে। ভেতরে ঢুকলো দুজন কালো স্যুট পরা মানুষ, কানের ছোট ইয়ারপিস, হাঁটার ভঙ্গি আলাদা, চোখে এমন দৃষ্টি যেন হলঘরের প্রতিটি কোণের মানচিত্র তাদের পকেটে রাখা। তারা সরাসরি রিসেপশন ডেস্কে গেল, কিছু ফাইল দেখল, তারপর হলের দিকে শীতল দৃষ্টি পাঠালো। কাউন্টার ক্লার্ক কেঁপে উঠে ফোন তুলল। ইয়েস স্যার, পার্টি 3rd ফ্লোরে। নাম যদি আসে তো? ওকে, নোটেড। কথাগুলো শুধু সেই কানে পৌঁছল যারা তা শুনতে চেয়েছিল। স্যার, কর্পোরেট ফ্লাইট ডাইভার্ট হয়ে গেছে, চিফকে ইনফর্ম করতে হবে যদি তারা এখানে থাকে। সেই ফিসফিসের শব্দ যেন মুহূর্তের জন্য হাওয়ায় থেমে গেল। ঝাড়বাতির আলোয় ঝিলমিল করল, তারপর ভিড়ের ওপর দিয়ে ভেসে গিয়ে একেবারে রুবির কাছে এসে পড়ল। যতটা দীর্ঘ এক স্পন্দন, ততটাই ভারী যেন এক জীবনকাল। রবি কিছুই বলল না, শুধু শার্টের কাফে আঙুল ঠেকালো, যেমন অভ্যেসবশত কাফলিং সোজা করে নেয়। অথচ এখানে কোনো কাফলিংকই ছিল না। তার আঙুলের সেই হালকা অথচ অনেক পুরনো অভ্যেসটা দেখে ফেলল দিশা। দিশার চোখে সেই ক্ষণ এক প্রশ্ন জেগে উঠল, নির্বাক কিন্তু তীক্ষ্ণ। তুমি কে রবি? আর সে কিছু জিজ্ঞাসা করার আগেই ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি এগিয়ে এলো। একেবারে বিনয়ী, দ্রুত আর নির্ভুল ভঙ্গিতে সে ঝুঁকে ধীরস্বরে বলল, স্যার, এমার্জেন্সি কল, রুট ডাইভারশন, আপনাকে এখনই। ঠিক তখনই রবির ফোনের স্ক্রিন হঠাৎ জ্বলে উঠল। কল নয়, মেসেজও নয়, বরং যেন একটা ধাতব কার্ডের মতো ঝলমল করে ভেসে উঠল কিছু উঁচু অক্ষরে ছায়া, যা সে পকেট থেকে বার না করেই অনুভব করতে পারছিল। আর সেই অক্ষরের নাম যদি কেউ জোরে উচ্চারণ করে ফেলত, তাহলে পার্টির কোলাহল, ঝাড়বাতির আলো আর স্যাক্সোফোনের সুর সব কিছু এক মুহূর্তে বদলে যেত। কিন্তু কেউ নাম নেয়নি। শুধু হলঘরের ঘড়ি তার সেকেন্ডের কাঁটা এক ধাপ এগিয়ে দিল, আর গল্প এসে দাঁড়ালো পরের মুহূর্তের দোরগোড়ায়। প্রথম মানুষটি কাছে এসে খুব ধীরে ঝুঁকে বলল, সরি টু ইন্টারাপ্ট স্যার, স্কাইওয়েভের মিউনিক দিল্লি কাভারের ফ্লাইটে ডাইভার্ট করতে হয়েছে। বোর্ড লাইনে আছে, ক্যাপ্টেন শাহ হোল্ডে আছেন, আপনার নির্দেশ দরকার। এবার আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন প্রথমে স্যার শব্দটা শুনল, তারপর স্কাইওয়েভ। কেউ হাসি চেপে রাখল, কারুর হাত থেকে গ্লাস প্রায় পড়ে যাচ্ছিল, কেউ বা চারপাশে তাকালো, কার সঙ্গে কথা হচ্ছে? আর সেই প্রশ্নের উত্তর এলো ওই লোকটার পরের বাক্যে, মিস্টার V.R. সিনহা, CEO। রবি শান্তস্বরে মাথা ঝুঁকিয়ে বলল, মালিক বলবেন না, মালিক শব্দটা কোনোদিন ভালো লাগেনি। আমি শুধু এর দায়িত্বে আছি। হ্যাঁ, সেই স্কাইওয়েভ এয়ার যেটাকে আপনারা খবরের কাগজে পড়েছেন, দুনিয়ার দ্রুততম বর্ধনশীল এয়ারলাইন। কিন্তু সে থামল। আমি ছোট খাবারের দোকান চালানোর রবিও বটে। শহরের স্বাদ আমার এখনও আছে, আর প্রতি রবিবার ভোরে আমি সেখানে থাকি। কিছু পরিচয় বদলানো যায়, আবার কিছু পরিচয় বাঁচিয়ে রাখতে হয়। বডিগার্ডরা সরে গিয়ে জায়গা করে দিল। ইভেন্ট স্টাফের দুজন দৌড়ে গেল রিসেপশনে। কনফারেন্স লাইন স্ট্যান্ড বাই। স্যাক্সোফোন থেমে গেছে। মিসেস রায়ের গলা কেঁপে উঠল, তাহলে এসব ছোট খাবারের দোকান, সাদামাটা পোশাক, সাধারণ ভাষণ সবই নাটক ছিল? আমি ভেবেছিলাম একেবারে সাধারণ ছেলেটা যে নিজের পরিচয় হারানোর ভয় পায় না, সেই আমার সঙ্গেই খেলা চালিয়ে যাবে। কিন্তু আমি আমার চোখের চশমায় সাধারণকে সংজ্ঞায়িত করেছিলাম। আজ বুঝছি, সাধারণ হওয়া সাহসী অসাধারণ। রবি বডিগার্ডদের ইশারা করল, কনফারেন্স 10 মিনিটে শুরু হবে, তবে আগে এখানে একটা কথা পরিষ্কার করে নিই। আপনারা আমাকে ছোট খাবারের দোকান চালানো ছিল বলে হেসেছেন, ঠিক করেছেন, কারণ আমি তাই। আমার পোশাক, আমার খাওয়ার রীতি, আমার ভঙ্গি নিয়ে বানিয়ে মন্তব্য করেছেন, ঠিক করেছেন, কারণ আমি বাহ্যিক চাকচিক্যে কাঁচা।
কিন্তু যদি কেউ দিশার সিদ্ধান্ত, তার আত্মনির্ভরশীলতা বা তার সাহস নিয়ে প্রশ্ন তোলে, তাহলে সেটা ভুল হবে। সে তার নিজের মতো করে অন্যায় থামানোর চেষ্টা করেছিল। সে আমাকে টাকা অফার করেছিল। এটা ছিল একটা লেনদেন। আজ আমি ঘোষণা করছি, সেই সব টাকা প্রতিদিন 25,000 পুরো 30 দিনের একটা ফাউন্ডেশনে যাবে, যা অ্যাসিড সার্ভাইভের মেয়েদের জন্য, জোর করে বিয়েতে জর্জরিত নারীদের জন্য আর স্কিল ট্রেনিং চাওয়া তরুণদের জন্য কাজ করবে। আর এই ট্রাস্ট চলবে দিশা ফাউন্ডেশন নামে। হলঘরে প্রথমবার হাততালি উঠল। মিসেস রায় চোখ নামিয়ে নিলেন। ভিড়ের মধ্যে যিনি নৈতিকতা শেখাচ্ছিলেন সেই মামাও এগিয়ে এলেন। বাবা, যদি আমরা কিছু বাড়াবাড়ি করে থাকি? রবি হাত জোর করল। আমরা সবাই শেখার জন্যই এসেছি, আর শিক্ষা শুরু হয় সেখানেই যেখানে অহংকার শেষ হয়। রিসেপশন ম্যানেজার দৌড়ে এসে বলল, স্যার, লাইন রেডি, ক্যাপ্টেন শাহের বোট ওয়েট করছে। রবি ফোনটা নিল, স্পিকার অন করল না, শুধু কয়েকটা সংক্ষিপ্ত দৃঢ় নির্দেশ দিল। রুটের আবহাওয়া ডেটা, বিকল্প এয়ারপোর্টের চয়েস, যাত্রীদের কেয়ার প্যাকেজ, সবকিছু এতটা সংযত ভঙ্গিতে। এখন সবাই অবাক হয়ে তার নেতৃত্ব দেখছিল। কল শেষ হলো। থ্যাংক ইউ ক্যাপ্টেন, সেফ ল্যান্ডিং। সে ফোনটা পকেটে রেখে ভিড়ের দিকে ঘুরল। দিশা, 1 মাস পূর্ণ হতে এখনো 7 দিন বাকি। প্রশ্ন হলো, আমরা কি এটাকেই সমাপ্তি ভাবব, নাকি সত্যিকারের শুরু? দিশা হেসে বলল, ডিল। আর আমি থাকব কাউন্টারে, ঝাল কম আর লেবু একটু বেশি। হল ঘরে ফের হাসি ফিরল। তবে এবার সেই হাসিতে বিদ্রুপ ছিল না, ছিল আপনজনের উষ্ণতা। ঠিক সেই মুহূর্তে হলঘরের বড় স্ক্রিনে যেখানে স্লাইড শো চলছিল, হোটেলের টেক টিম একটা নিউজ স্টিকার অন করে দিল। সবাই তাকালো স্ক্রিনের দিকে, তারপর তাকালো সেই মানুষটার দিকে যে এখনও সাদাসিধে পোশাকে দাঁড়িয়েছিল, ঠোঁটে হাসি নিয়ে, আর যিনি তার ছোট খাবারের দোকান কখনো ছাড়েননি। পরের দিন রবিবার, পল্টন চকে শহুরে 7 বোর্ডের নিচে ভিড় অনেক বেশি। আজ কাউন্টারে 2 জন, রবি আর দিশা। দিদি, ঝাল কম, দাদা পেঁয়াজ আলাদা, আরে আজ লেবু বাবল। মিসেস রায় দূরে এক চেয়ারে চুপচাপ বসে মুচকি হেসে দেখছিলেন। তিনি প্রথমবার শহুরে স্বাদের স্বাদ পেলেন হৃদয় দিয়ে। একটা ছোট ছেলে ফাটা স্যান্ডেল পায়ে চোখে ঝিলিক নিয়ে বলল, দাদা, আজ ফ্রি দিচ্ছেন কেন? রবি তার হাতে থালা তুলে দিয়ে বলল, আজ আমার খুব আনন্দের একটা দিন। দিশা সামনে রাখা দান বক্সে হাত রাখল। তাতে নতুন লেবেল জোড়া ছিল, দিশা ফাউন্ডেশন। কাজ একা হবে না, একসাথে হবে। মানুষ আসতে লাগলো, খেতে লাগলো, হাসতে লাগলো, ছবি তোলা চলল। কিন্তু সেই ভিড়ে কোনো সিইও ছিল না, কোনো হাই সোসাইটি ছিল না। ছিল শুধু মানুষ, আর খাবারের গরম ভাতের সঙ্গে উঠছিল মানবতার গন্ধ। দুপুরে ভিড় কমল। দিশা আস্তে করে তার আঙ্গুল ধরে বলল, এখন থেকে যখনই 11টা বাজবে আমিও জিজ্ঞেস করব, সব ঠিক? রবি মৃদু হেসে উত্তর দিল, যতদিন একসাথে আছি সব ঠিক। আর সেই নীরবতায় গল্পটা তার শেষ পাতা উল্টে দিল। যেখানে সব পরিচয় ঝরে গেল, রয়ে গেল শুধু মানুষ। এবার আপনার পালা। এই গল্প থেকে আপনি কি শিখলেন? যদি আপনি রবির জায়গায় থাকতেন, কি করতেন? মন্তব্য করে জানাতে ভুলবেন না। আর এরকমই হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্প শোনার জন্য আমাদের ফেবল চ্যানেল সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আগামী ভিডিওতে।